শুরু করতেছি। এটা হচ্ছে সলিড স্টেট সুইচিং সার্কিট। সলিড স্টেট সুইচিং সার্কিট অর্থাৎ ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে আচরণ করে সেটা নিয়ে পড়াশোনা আমরা মিডিয়াও একটু পড়েছিলাম। ট্রানজিস্টরের থ্রি রিজিয়নস অফ অপারেশন আমরা পড়েছিলাম, সেখানে ছিল ট্রানজিস্টর কাট অফ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন এবং অ্যাক্টিভ রিজিয়ন। ট্রানজিস্টর হচ্ছে তার অ্যাক্টিভ রিজিয়নে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, বাকি দুই রিজিয়ন মিলে হচ্ছে সে সুইচ হিসেবে আচরণ করে। তো ওই জিনিসটারই পুনরাবৃত্তি তোমাদের সিলেবাসে আছে, ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে আচরণ করে। তার আগে আমরা জানি সুইচ হচ্ছে সার্কিটকে মেক অর ব্রেক করে। একটা সুইচের নর্মাল সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওপেন সুইচ, দ্যাট ইজ এদিক দিয়ে কারেন্ট যেতে পারবে না। আর একটা হচ্ছে ক্লোজড সুইচ। ক্লোজ সুইচ মিনস এটা শর্ট হয়ে যাবে, এটা এদিকে ক্লোজ হয়ে যায়। যখন ক্লোজ হয়ে যায় তখন ক্লোজ সুইচ বা অন সুইচ আমরা যেটাকে বলি আর কি। এটা অন সুইচ, এটা হচ্ছে অফ সুইচ। সুইচ হচ্ছে কারেন্টকে মেক অর ব্রেক করে। এটা হচ্ছে কারেন্টকে ব্রেক করতেছে, অথবা অফ সুইচ এটা হচ্ছে কারেন্টকে মেক করে, তৈরি করে। এটা হচ্ছে অন সুইচ। তো সুইচ অনেক রকম হতে পারে। সুইচের প্রকারভেদ হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল সুইচ অথবা রিলে। 3 নাম্বার সুইচ হচ্ছে ইলেকট্রনিক সুইচ। তো মেকানিক্যাল সুইচ কোনগুলা? তোমাদের বাসা বাড়িতে যে সুইচ গুলা, এই ধরনের সুইচ গুলা যেগুলো আমরা অন অফ করে হাত দিয়ে, সেগুলো হচ্ছে মেকানিক্যাল সুইচ। এগুলোর লিমিটেশন বা কাজ করার ধরন এগুলো পড়তে হবে না, জাস্ট টাইপস গুলো জানলেই হবে তোমাদের। মেকানিক্যাল সুইচ, ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, ইলেকট্রনিক সুইচ, জাস্ট টাইপ গুলো জানলেই হবে, ডিটেলস পড়তে হবে না এখানে। তো মেকানিক্যাল সুইচ কোনগুলো? যেগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, যাদের অন অফ দুটাই হচ্ছে আমাদের হাতে কন্ট্রোল। আমরাই অন করি, ম্যানুয়ালি কন্ট্রোল করি, ম্যানুয়ালি অন ম্যানুয়ালি অফ করি। এগুলো হচ্ছে মেকানিক্যাল সুইচ। সেকেন্ড টাইপের যে সুইচটা সেটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ অর রিলে। রিলের কাজটা কিরকম? এটা হচ্ছে যে তোমার সেমি ম্যানুয়াল আর কি, সামান্য কিছু অটোমেটিক আছে। অর্থাৎ রিলে অতিরিক্ত কারেন্ট আসলে অটোমেটিক ব্রেক করবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তবে তাকে অন করতে হলে তোমাকে ম্যানুয়ালি অন করতে হবে। আগে যেটা মেকানিক্যাল সুইচ বলেছিলাম সেটা অন অফ দুইটাই ছিল ম্যানুয়াল। আর আর রিলে যেটা, রিলেটা হচ্ছে তোমার আহ তোমার অফ, যেটা হবে অটোমেটিক অফ হয়ে যাবে, কিন্তু অন করতে হলে তোমাকে ম্যানুয়ালি অন করতে হবে। এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ অর রিলে। এই যে যে দুই টাইপের সুইচের কথা বললাম, একটা হচ্ছে মেকানিক্যাল সুইচ আর একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, এগুলো হচ্ছে স্লো অপারেশন, খুব স্লো কাজ করে। অর্থাৎ হিউম্যান হ্যান্ডের কাজ আছে এখানে। হিউম্যান ম্যানুয়ালি জিনিসটাকে কন্ট্রোল করতে হয়, অন অফ করতে হয়। সো এই জিনিসটা যখন থাকে তখন একটা সুইচের অপারেশনটা স্লো হয়। তা আমরা তার চেয়ে আর একটু ফাস্টার অপারেশন যদি চাই, অর্থাৎ একটা সুইচ যেটা হচ্ছে সার্কিটের কন্ডিশনের উপর ভিত্তি করে অন হবে অফ হবে এমনটা যদি চাই, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রনিক সুইচ। সেটা খুব ফাস্টার কাজ করবে। তো ইলেকট্রনিক সুইচ তোমরা আলোচনা থেকে এতক্ষণে বুঝে গেছো, ইলেকট্রনিক সুইচ আমাদের মেইন পড়াশোনা হচ্ছে এটা নিয়ে, ইলেকট্রনিক সুইচ যেটা হচ্ছে ট্রানজিস্টর দিয়ে কাজ করে। আমরা জানি এটা একটা ট্রানজিস্টরের সার্কিট। এই যে একটা ট্রানজিস্টর, একে ফিক্সড বেস বায়াসিং করা হয়েছে। তো ট্রানজিস্টর আমরা জানি যখন সে কাট অফে থাকবে তখন সে অফ, আর যখন সে স্যাচুরেশনে থাকবে তখন সে অন, অন সুইচের ন্যায় আচরণ করে। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সুইচ। আমরা ট্রানজিস্টরের থ্রি রিজিয়নস অফ অপারেশন তোমাদেরকে আমি দেখাইছিলাম ক্লাসে। থ্রি রিজিয়ন অফ অপারেশনে আমি এরকম করেছিলাম। এটা হচ্ছে ইনপুট সার্কিট, ইনপুট সার্কিট হচ্ছে এটা। আর একটা হচ্ছে আউটপুট সার্কিট, আউটপুট সার্কিট হচ্ছে এটা। তো বলছিলাম যদি ইনপুট ফরওয়ার্ড বায়াস, আউটপুটও যদি ফরওয়ার্ড বায়াস হয়, ট্রানজিস্টরটা হচ্ছে স্যাচুরেশনে থাকে। এটা একটা দেখাইছিলাম, তোমাদের মিডিয়া পড়ানো হয়েছে এটা। আর ইনপুট যদি ফরওয়ার্ড বায়াস, আউটপুট যদি রিভার্স বায়াস থাকে, ট্রানজিস্টরটা থাকে অ্যাক্টিভ রিজিয়নে। আর 3 নাম্বারটা ছিল ইনপুট ফর রিভার্স বায়াস, আউটপুট ও রিভার্স বায়াস, তখন ট্রানজিস্টরটা ছিল কাট অফ রিজিয়নে অথবা অফ রিজিয়নে। তো এই অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টর হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে আচরণ করে। আর বাকি যে দুই রিজিয়ন আছে, তোমার স্যাচুরেশন এবং কাট অফ, স্যাচুরেশনে ট্রানজিস্টরটা হচ্ছে অফ সুইচ, সরি, অন সুইচ। অন সুইচ অর্থাৎ ট্রানজিস্টরটা শর্ট সার্কিট হয়ে যায়। আর কাট অফ রিজিয়নে ট্রানজিস্টরটা হচ্ছে অফ সুইচ, অর্থাৎ ট্রানজিস্টরটা ওপেন থাকে। তাহলে একটা ট্রানজিস্টরকে যদি আমরা সুইচ হিসেবে আচরণ করাতে চাই, একটা সুইচ হিসেবে যদি ওকে ব্যবহার করতে চাই, তাহলে ট্রানজিস্টরের ইনপুটকে ফরওয়ার্ড আউটপুটকে ফরওয়ার্ড করলে এটা অন সুইচ হয়ে যাবে, ইনপুটকে রিভার্স আউটপুটকে রিভার্স করলে সে অফ হয়ে যাবে। আমরা বায়াসিং দিয়ে এই জিনিসটা পড়ছিলাম। এতটুকুন কি বুঝছো? আহ এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাহলে ইলেকট্রনিক সুইচ কি অন অফ দুইটাই অটো হয়? অটো হয়। হ্যাঁ সেটাই, অন অফ দুটাই অটো, এটাকেই ইলেকট্রনিক সুইচ বলে। যার অন অফ দুটাই হচ্ছে অটোমেটিক কন্ট্রোল হবে, সেটাই হচ্ছে ইলেকট্রনিক সুইচ।
তাহলে বিজেটি ট্রানজিস্টরকে আমরা একটা ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করতে পারবো। বুঝতে পারছো কিনা? আচ্ছা। হ্যাঁ স্যার। তো এই এই হচ্ছে আচরণটা। তো তুমি যদি দেখো ট্রানজিস্টর যখন অন হবে, অন হইলে ও হচ্ছে, এই ট্রানজিস্টরটা হচ্ছে শর্ট সার্কিট। অন মানে হচ্ছে স্যাচুরেশনে নিয়ে গেছে আমি, এটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে জিরো। আমরা জানি শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে জিরো। আর এদিক দিয়ে কারেন্ট যদি চিন্তা করি, কারেন্ট যাবে, এটা যেহেতু শর্ট সার্কিট, ভিসিসি বাই আরসি। ভিসিসি ভোল্টেজকে আরসি ভাগ দিয়ে ভাগ করলে যে কারেন্টটা, সেটা এদিক দিয়ে ফ্লো করবে, অর্থাৎ কারেন্টটা ম্যাক্সিমাম, ভোল্টেজটা মিনিমাম, ভোল্টেজটা জিরো। একেবারে যখন সে অফ সুইচ থাকবে, যখন হচ্ছে যে তার এটা ওপেন সার্কিট থাকে, ওপেন সার্কিট থাকে অফ সুইচ থাকলে, তো ওপেন সার্কিট থাকাকালীন যদি আমরা এখানের মধ্যে একটু দেখি, ওপেন সার্কিট থাকাকালীন তখন হচ্ছে তোমার এখানে যখন ওপেন সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট, তখন তার কারেন্টের মানটা জিরো, কারণ এদিক দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। কিন্তু ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়া যাবে, এই পুরো ভোল্টেজটাই এই জায়গায় পাওয়া যাবে, পুরো ভোল্টেজটাই এখানে লস হয়ে যাবে। তাহলে অন সুইচ এবং অফ সুইচ হিসেবে ট্রানজিস্টরকে ব্যবহার করা যাবে ইলেকট্রনিক সুইচ হিসেবে। তো যেটা বলতেছিলাম, প্রথম দিকে আবার আসি, বলতেছিলাম সুইচের কথা, যে কারেন্টকে মেক অর ব্রেক করে। সুইচ তিন প্রকার: মেকানিক্যাল সুইচ, যেটা পুরোটাই ম্যানুয়াল কন্ট্রোল; দুই নাম্বার হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল, যেটার একটা অংশ অটোমেটিক থাকে; লাস্ট একটা হচ্ছে ইলেকট্রনিক সুইচ, যেটা আমরা বিজিটি দিয়ে করতে পারি এর বায়াসিংটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে ইলেকট্রনিক সুইচ। ইলেকট্রনিক সুইচটা সবচেয়ে ফাস্টার কাজ করে। তো এটা হচ্ছে মোটামুটি সুইচের আলোচনা। এখানে তোমাদের বায়াসিং এর যে ম্যাথ গুলো ছিল চ্যাপ্টার 8-9 এর, ওগুলোর মতোই দুই একটা ছোটখাটো ম্যাথ আছে। 18.1, এই ম্যাথটা তোমরা নিজেরা দেখবা, এক্সাম্পল 18.1। আমি চলে যাচ্ছি সরাসরি তোমাদের সুইচিং ট্রানজিস্টর, আর্টিকেল 18.8। লাস্টে আমি আবার সামারি বলবো কোন আর্টিকেল গুলো আমাদের দেখতে হবে। তো আর্টিকেল 18.8, সুইচিং ট্রানজিস্টর। তাহলে একটা ট্রানজিস্টর যখন সুইচ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে সুইচিং ট্রানজিস্টর বলে। সুইচিং ট্রানজিস্টর অ্যাকশন, সুইচিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টর, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে আচরণ করে, এটার ব্যাখ্যা। এইটা অলরেডি আমি তোমাদেরকে বললাম, তোমরা এই সার্কিটটাকে দেখাবা, বা এর আগের যে কোনো একটা সার্কিট দেখাতে পারো। তোমাদেরকে হচ্ছে যে আমি বায়াসিং এ মিডের সিলেবাসে হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার বায়াস দেখাইছিলাম, এই ধরনের একটা সার্কিট। তোমরা চাইলে এই সার্কিটটা দিয়েও ব্যাখ্যা দিতে পারবা, চাইলে, অথবা এই ধরনের সার্কিট দিয়েও ব্যাখ্যা দিতে পারবা। তোমাদেরকে থ্রি রিজিয়ন অফ অপারেশন পড়াইছিলাম, এটা এই ধরনের একটা সার্কিট ছিল। এটা হচ্ছে কাট অফ রিজিয়ন, এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, আর মাঝেরটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। তোমাদেরকে পড়াইছিলাম, এটা খেয়াল আছে কিনা তোমাদের এই গ্রাফটা থেকে? জি স্যার। সো তোমরা চাইলে এই সার্কিটটা অথবা এই সার্কিটটা আর এই গ্রাফটা থেকে ব্যাখ্যাটা দিতে হবে আর কি, যেটা আমি তোমাদেরকে অলরেডি বললাম, যে একটা সার্কিট, একটা গ্রাফ আঁকবা, আর তিনটা রিজিয়নের কথা বলবা, যে কখন কাট অফ হয়, কখন স্যাচুরেশন হয়, কখন অ্যাক্টিভ হয় বলবা। সুইচ হিসেবে আচরণ করাতে হলে আমাকে কাট অফ আর স্যাচুরেশনে রাখতে হবে। এটা বলেই এই আলোচনাটা শেষ। কখন অফ রিজিয়ন, অন রিজিয়ন, এই জিনিসগুলো বলতে হবে। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? Yes, sir. তো তোমাদের পরীক্ষায় সুইচিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টর এই জিনিসটা আসে, একটু রেসপন্স করবা, তোমরা বুঝতেছো কিনা, না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে। এই চ্যাপ্টারে একটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এটা, সুইচিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টর, কিভাবে একটা ট্রানজিস্টর সুইচ হিসেবে আচরণ করে। এই জিনিসটা আমরা অলরেডি পারি। থ্রি রিজিয়ন অফ অপারেশন, যে টেবলটা থেকে যেটা দেখাইলাম, তিনটা রিজিয়নে কখন কি হয় বলবা। দেন বলবা যে যদি এটাকে সুইচ হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে স্যাচুরেশনে অন সুইচ হিসেবে, কাট অফে অফ সুইচ হিসেবে ব্যবহার করতে হবে। এভাবে একটা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করা যায়। এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? স্যার। আর এখানে জি এখানে যে গ্রাফটা দেখতেছো, এটা তোমরা মিডিয়াও পড়ছো, আইসি ভার্সেস ভিসিই। এটা হচ্ছে এক ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, কালেক্টর ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজের মধ্যকার গ্রাফ। গ্রাফটা হচ্ছে এমন হয়, এটা হচ্ছে নিচে হচ্ছে কাট অফ রিজিয়ন, আর এটা হচ্ছে স্যাচুরেশন, মাঝখানে এটা হচ্ছে অ্যাক্টিভ। তোমাদেরকে থ্রি রিজিয়ন অফ অপারেশন এই জিনিসটা বলছিলাম। তো এটা হচ্ছে ট্রানজিস্টরের স্যাচুরেশন রিজিয়নে তিন ভাবে সে আচরণ করে, এটা ব্যাখ্যা। এই চ্যাপ্টার থেকে তোমরা ম্যাথ পড়বা হচ্ছে 18.1 থেকে 18.4। এই এক্সাম্পল গুলো তোমরা দেখবা, আমি একটু দেখাই দিচ্ছি। 18.1 থেকে 18.4 এই ম্যাথ গুলো তোমরা একটু দেখবা। 2, 3, 4, 4 ম্যাথ। এখানে আরেকটা টপিক আছে আমাদের, মাল্টি ভাইব্রেটর, এটা আজকে দেখাবো না। মাল্টি ভাইব্রেটর টপিকটা একটু কঠিন। এটা যেটা হয়, এখন পড়ালেও তোমরা ভুলে যাবা, তোমরা পরীক্ষার আগে আগে আমাকে এটা আবার দেখাতে হয়। সেজন্য গত সেমিস্টার থেকে আমি যেটা করতেছি, এটা একদম লাস্ট ক্লাসে দেখাই। লাস্ট ক্লাস হচ্ছে আমরা মাল্টি ভাইব্রেটরটা পড়বো, মানে এই টার্মের একদম লাস্ট ক্লাসে। তাহলে তোমাদের পরীক্ষার আগে কিছু জিনিস মাথায় থাকবে।
এই টপিকটা মোটামুটি তোমাদের সিলেবাসের সবচেয়ে কঠিন টপিক হচ্ছে মাল্টি ভাইব্রেটরটা। তো এটা আজকে আমি আর দেখাবো না, এটা দেখাবো একদম লাস্ট ক্লাসে। তোমাদেরকে দেখাই দিব মাল্টি ভাইব্রেটরটা, সেখান থেকে তখন তো এটা তোমাদের মনে থাকবে আর কি। তো আজকে আমি মাল্টি ভাইব্রেটর যাচ্ছি না, তার আগের টপিক পর্যন্ত রাখতেছি। সুইচের, সুইচ কি, সুইচ কত প্রকার, এবং তোমার সুইচিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে আচরণ করা যায়। থিওরি টপিক কে এতটুকু পর্যন্ত বুঝছো তোমরা? यस सर। ওকে, না বুঝলে কোয়েশ্চেন করতে হবে। এবার আসো ম্যাথে যাই। এক্সাম্পল 18.1টা অলরেডি বলে আসছে, আমি একটু দেখাই দিই। 18.1, এখানে বলা হচ্ছে ডিটারমাইন দ্য মিনিমাম হাই ইনপুট ভোল্টেজ রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য ট্রানজিস্টর, ট্রানজিস্টরকে স্যাচুরেশনে পৌঁছাতে মিনিমাম কতটুকু ইনপুট ভোল্টেজ লাগবে সেটা বের করতে বলছে। তো এই ধরনের ম্যাথ তোমরা অলরেডি চ্যাপ্টার 9-এ তোমরা করছো। এখানে এই সার্কিটটা দেওয়া আছে, বিসিসি আরসি, বিটার মান দেওয়া আছে আর আরবি দেওয়া আছে। বলছে যে এই ইনপুট ভোল্টেজের মান কত হলে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে পৌঁছাবে, এই জিনিসটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য দেখো তোমাকে আগে স্যাচুরেশন কারেন্টটা বের করে নিতে হবে। স্যাচুরেশন কারেন্ট আমরা জানি, স্যাচুরেশন অবস্থায় ট্রানজিস্টরটা শর্ট হয় না ওপেন হয় বলো তো? স্যাচুরেশনে শর্ট হয় না ওপেন স্যার হয়? অন, शॉर्ट सर। স্যার শর্ট, শর্ট হয়ে যায়। তাহলে ট্রানজিস্টরটাকে যদি অন তুমি অফ। শর্ট করে দাও, আমাকে যেহেতু বলছে ট্রানজিস্টরকে স্যাচুরেশনে পৌঁছাতে হবে, তাহলে ট্রানজিস্টরটা শর্ট হয়ে যাবে। তাহলে আমি যদি ট্রানজিস্টরটাকে শর্ট চিন্তা করি, তাহলে এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যায়? বিসিসি বাই আরসি, তাই না? কারেন্টের মান কত হবে? বিসিসি বাই আরসি হবে না? বুঝছো কিনা? যেহেতু এটা শর্ট, यस सर। তাহলে বিসিসি বাই আরসি। তাহলে আমি প্রথমে স্যাচুরেশন যে কারেন্টটা, সেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট, তাহলে আমি স্যাচুরেশন কারেন্টটা বের করে নিলাম বিসিসি বাই আরসি থেকে। এবার হচ্ছে আইসি যদি তুমি জানো তাহলে আইবি বের করা যায়, কারণ আমরা জানি আইসি ইকুয়াল টু বিটা আইবি। সেখান থেকে আইবিটা বের করে নিলাম। এবার আসো তুমি এখানে আইবি জানো, আমার হচ্ছে এখানে কতটুকু ভোল্টেজ, সে ভোল্টেজের মানটা আমার জানতে হবে। মানে কত ভোল্টেজ লাগবে, আমি ভোল্টেজটার মান ধরলাম ভি, প্লাস মাইনাস এটা ভোল্টেজ ভি। এখন যদি এই জায়গায় আমি কেবিএল অ্যাপ্লাই করি, তাহলে কেবিএল অ্যাপ্লাই করলে এদিকে ঘটনাটা কি ঘটবে দেখো। ইনপুট সার্কিটে যদি কেবিএল অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস থেকে প্লাস, আমি এটাকে ধরতে পারি মাইনাস ভি। এদিকে আমরা জানি আইবি কারেন্ট যাচ্ছে, আইবি কারেন্ট যেহেতু যায় এটা প্লাস মাইনাস, তাহলে প্লাস আইবি আর বি। আমি কেবিএল অ্যাপ্লাই করতেছি, প্লাস আইবি আর বি। আর এদিকে আমরা একটা ভোল্টেজ লুকাইতে পারছি, কি ভোল্টেজ বলো তো এখানে? কি ভোল্টেজ আছে এখানে? বেস থেকে এমিটারের ভোল্টেজ ভুলে গেছো? প্লাস ভিবিই, বিবি, বিবি। প্লাস ভিবি ইকুয়াল টু জিরো। তাহলে এখন যদি তুমি এখান থেকে এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে পেয়ে যাবা ভি ইকুয়াল টু হচ্ছে আইবিআরবি প্লাস ভিবি। এই যে এই দুইটা যদি যোগ করে দাও, তাহলে তুমি স্যাচুরেশনের জন্য কতটুকু ভোল্টেজ লাগবে সেটা পেয়ে গেছো। ম্যাথটাকে বুঝতে পারছো? यस सर। চ্যাপ্টার 9-এও আমরা এই ধরনের ম্যাথ করছিলাম। ঠিক আছে, তো এইদিকে আমি তাহলে চলে যাই 18.2-তে। 18.2 ম্যাথটা দেখো একইভাবে, ভিসিসি দেওয়া আছে, আরসি দেওয়া আছে, আইসিবিও দেওয়া আছে। বলতেছে ভিসিই বের করার জন্য যখন কাট অফ থাকবে তখন স্যাচুরেটেড থাকবে। আচ্ছা, কাট অফ আছে, যখন কাট অফ থাকবে, কাট অফ অবস্থায় কালেক্টর কারেন্টটা হচ্ছে যে আইসিবিও, কালেক্টর টু বেস কারেন্ট উইথ ওপেন সার্কিট। এই কারেন্টটা, এটা তোমাদের চ্যাপ্টার 8-এ ছিল, এটাকে লিকেজ কারেন্ট বলে। যখন ট্রানজিস্টরটা কাট অফে থাকে, কাট অফে থাকা মানে ট্রানজিস্টরটা তো অফ, অর্থাৎ ওপেন সার্কিট। এই ওপেন সার্কিট অবস্থায়ও ট্রানজিস্টরে কিছু মিনিমাম কারেন্ট ফ্লো করে, যেটা হচ্ছে লিকেজ কারেন্ট বলে। এটা হচ্ছে সেই লিকেজ কারেন্ট। রিভার্স বায়াসে যে কারেন্টটা ফ্লো করতো তোমাদের মনে আছে কিনা? রিভার্স বায়াসে লিকেজ কারেন্ট যেত খুব মাইক্রো অ্যাম্পিয়ার পরিমাণে, অল্প পরিমাণে। তোমাদের কি এটা মনে আছে? স্যার তারপর নিচের দিকে চলে যেত হ্যাঁ, হ্যাঁ। গ্রাফটা। প্রথমে হচ্ছে যে এই যে অল্প পরিমাণে লিকেজ কারেন্ট ছিল, তারপরে গিয়ে বাড়তো আর কি। এই যে যে লিকেজ কারেন্ট রিভার্স বায়াস অবস্থায় ব্রেকডাউনের পরে কারেন্টটা বাড়তো আর কি। আমরা তো ব্রেকডাউন করতেছি না, তার আগে, তার আগে যে কারেন্টটা সেটা হচ্ছে লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্টটা এখানে দেওয়া আছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আমার যখন ট্রানজিস্টর কাট অফ, এই লিকেজ কারেন্টটাই হচ্ছে কালেক্টর কারেন্ট, এটাই হচ্ছে কালেক্টর কারেন্ট। তাহলে আমাকে যদি এখন ভিসিই বের করতে হয়, তাহলে ভিসিই এর মান কি হবে? আমরা জানি ভিসিসি মাইনাস আইসিআরসি। এটা তোমরা ট্রানজিস্টরের চ্যাপ্টার গুলাতে পড়ছো। এখানে দেখো, আমি যদি এখান থেকে এই যে আউটপুট সার্কিটটা যদি আমরা দেখি, আউটপুট সার্কিটটা যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে এখানের মধ্যে আমার এখানে হচ্ছে ভিসিই ভোল্টেজ আছে, কালেক্টর থেকে এমিটার প্লাস মাইনাস। তাহলে এখান থেকে যদি আমরা কেবিএল অ্যাপ্লাই করি, তাহলে কি পাওয়া যাচ্ছে? ভিসিসি মাইনাস আইসিআরসি। তাহলে বাকিটাই হচ্ছে ভিসিই ভোল্টেজ। এটা তোমাদেরকে চ্যাপ্টার 9-এর ম্যাথও দেখাইছিলাম। এখানে ধরো এই যে ভিসিসি ভোল্টেজ আছে, তাহলে ভিসিসি মাইনাস আইসিআরসি করলে ভিসিই বাকি ভোল্টেজটা থাকবে।
তুমি এভাবে চিন্তা করতে পারো, এই বিসিসি ভোল্টেজটা এই দুইজনের মধ্যে খরচ হয়। তাহলে আমি যদি এই ভোল্টেজটা বের করতে হয়, তাহলে বিসিসি থেকে বাকি ভোল্টেজ আইসি আর সিটাকে বাদ দিতে হবে। তো সেটা যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে তুমি বিসিসি মাইনাস আইসিআরসি যদি বাদ দিয়ে দাও, তাহলে বিসিই ভোল্টেজটা তুমি পেয়ে গেছো। প্রথম অংশটাকে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। তো এখন এখন এখানের মধ্যে আমরা এরপরে যাই। হ্যাঁ, প্রথম অংশটা শেষ, পরের অংশটা দেখো স্যাচুরেটেড। যখন স্যাচুরেশনে থাকে তখন বলতেছে বিসিই কত হবে। তো স্যাচুরেশনে থাকলে বিসি ভোল্টেজের জন্য বিসি এটা হচ্ছে যে নি পটেনশিয়ালে সমান হবে। কেন নি পটেনশিয়ালে সমান হবে? কারণ যখন ট্রানজিস্টরটা স্যাচুরেশনে থাকে তখন ট্রানজিস্টরটা হচ্ছে শর্ট সার্কিট। ট্রানজিস্টরটা হচ্ছে শর্ট সার্কিট যখন ট্রানজিস্টর হচ্ছে স্যাচুরেশনে থাকে। তাহলে তুমি যদি ট্রানজিস্টরটাকে স্যাচুরেশনে রাখো, তখন তুমি দেখবা যে মানে শুধুমাত্র নি পটেনশিয়ালটা পাওয়া যায়। তো এটা তুমি এভাবে না করে তুমি যে কাজটা করতে পারো, আইসি স্যাচুরেশনটা তুমি প্রথম বের করবা, বিসিসি মাইনাস বি নি বাই আরসি। এখান থেকে পরে ভিসিইটা হবে, এই যে ভি নি যেটা, অ্যাকচুয়ালি ভি নি না, এটা হবে যে ভিসিই, বিসিসি মাইনাস বিসিই বাই আরসি আইসি স্যাচুরেশনটা। তো সেখান থেকে হচ্ছে যে তুমি বিসিইটা বের করতে পারবা, এটা বাদ, এখান থেকে তোমরা পেয়ে যাবা। আর আইসি স্যাচুরেশনের মানটা হচ্ছে যে বিসিসি বাই আরসি থেকে পেয়ে যাবা। অথবা এইভাবে না করে তোমাদেরকে আমি স্যাচুরেশনের চ্যাপ্টার 9-এ একটা ফর্মুলা দিছিলাম, স্যাচুরেশনের কারেন্ট ভোল্টেজ বের করার চ্যাপ্টার 9-এ। চ্যাপ্টার 9-এ ফর্মুলাটা ছিল এরকম, আইসি স্যাচুরেশন ইকুয়াল টু ছিল এরকম ছিল, বিসিসি প্লাস ভিইই, তারপরে ছিল হচ্ছে মাইনাস ভি নি, নিচে ছিল আরসি প্লাস আরই। চ্যাপ্টার 9-এ মিড এ সিলেবাসে দিছিলাম। এবং এখানে বলছিলাম যে তোমাদের যদি কোনো একটা টার্ম যদি না থাকে সেটাকে জিরো ধরবা। তো এখন এই সার্কিটের, এটা কি তোমাদের মনে আছে ফর্মুলাটা স্যাচুরেশনের? চ্যাপ্টার 9-এ হ্যাঁ স্যার, দিছিলাম। এটা দিয়েছিলেন তো। হ্যাঁ। তো এখন এখানে এই ফর্মুলা দিয়ে সেম ভাবে চ্যাপ্টার ম্যাথ করতে পারবা। তোমরা এখানে ধরো ভিসিসি দেওয়া আছে, তাহলে ভিইই নাই, তাহলে ভিইই টা বাদ। আরসি আর এর মধ্যে আরই নাই, আরই বাদ, তাহলে ফর্মুলা দাঁড়াবে এটা, বিসিসি মাইনাস ভি ডি বাই আরসি। তাহলে এখান থেকে আইসি স্যাচুরেশনের মান পেয়ে যাবা। তা আইসি স্যাচুরেশনের মান বের করার পর এবার বিসিই টা বের করবা। বিসিই ইকুয়াল টু হবে ভিসিসি মাইনাস আইসিআরসি। এখানে আইসি বলতে আইসি স্যাচুরেশনের মান এখান থেকে যেটা আসবে সেটাকে বসাবো। থেকে বুঝতে পারছি? এটা বইয়ের মধ্যে এটা মুখস্থ করার দরকার নেই। এটা তোমাদেরকে এখানে যেটা দেখাইছি এই ফর্মুলা দিয়ে করবা, চ্যাপ্টার 9-এর ম্যাথ দিয়ে আগের মতোই আইসি স্যার স্যাচুরেশনটা বের কোয়েশ্চেন করে ছিল। নিবা। আইসি স্যাচুরেশন বের করে এরপরে বিসিই টা হবে বিসিসি মাইনাস আইসিআরসি। এখানে আইসির জায়গায় আইসি স্যাচুরেশনটা বসবে। থেকে বুঝতে পারছো? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ভিসি এর মান প্রথমে জিরো ধরছিলেন না? এখানে মানে হ্যাঁ স্যার। কোথায়? স্যার এই যে সূত্রটা স্যার আপনি লিখছিলেন ওখানে বিসি ইকুয়াল টু জিরো ছিল, যেহেতু বিসি দেওয়া নাই। বিসিই নাই তো, এটা ভিইই, আচ্ছা স্যার, ইই, সরি। ভিইই, বিসিসি প্লাস ভিইই মাইনাস বিডি, ওই চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9-এর ফর্মুলাটা দেখি। বুঝছো? এই ম্যাথটা করতে ইয়েস স্যার। পারবে সবাই? আশা করি পারবা। এবার আসি 18.3। 18.3 ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। 18.3, সবাই একটু মনোযোগ দাও, লাস্ট ম্যাথ এটা। 18.3-তে দেখো বলা হচ্ছে ফিগার 18.9-এ একটা ট্রানজিস্টরের সুইচিং সার্কিট দেখানো হয়েছে। আরবি, ভিবিবি, ভিবিই, ভিনি সবগুলা মান দেওয়া আছে। বলতেছে যে মিনিমাম ভ্যালু অফ বিটা বের করার জন্য যাতে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে যায়। তারপরে বলছে ভিবিবি যদি 1 ভোল্টে চেঞ্জ করা হয় এবং ট্রানজিস্টরের বিটা যদি 50 হয়, ট্রানজিস্টরটা স্যাচুরেটেড হবে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো বের করতে বলছে। তাহলে প্রথমে যাও সার্কিটটা দেখাই আমি তোমাদেরকে, এটা হচ্ছে সেই সার্কিট, এখানে মানগুলো দেওয়া আছে তোমাকে, বিসিসি, আরসি, আরবি, ভিভিবি এর মান বলে দিছে। কত বললো ভিভিবি? ভিভিবি বলে দিছে তোমাকে 2 ভোল্ট। আর হচ্ছে এখানে বিই বলে দিছে 0.7। বলতেছে ট্রানজিস্টরটার স্যাচুরেশন হতে হলে বিটার মান কত হইতে হবে। তো আসো প্রথমে আসো আইবিটা বের করে নাও, আইবি ভিভিবি মাইনাস ভিভি বাই আরবি। তোমরা বলতে পারো যে স্যার আইবিটা কোত্থেকে বের করলেন? আইবিটা বের করছি ইনপুট সার্কিটের মধ্যে কেবিএল অ্যাপ্লাই। তুমি এখানে কারেন্ট যেটা সেটা হচ্ছে আইবি, তাহলে তুমি এখান থেকে কেবিএল অ্যাপ্লাই করো, মাইনাস ভিভিবি প্লাস
আইবিআরবি প্লাস বিবি ইকুয়াল টু জিরো। এখান থেকে যদি আইবি বের করো, ভিবিবি থেকে ভিবিই বাদ বাই আরবি। এটা কি বুঝে গেছে? আইবিটা যেখান থেকে বের হয়, বুঝছো কি না? ইনপুট সার্কিটে কেভিএল, এই যে ইনপুট সার্কিটের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করো, মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি প্লাস ভিবিই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আইবি বের করলে কি হবে? ভিবিবি মাইনাস ভিবিই বাই আরবি, এই যে ফর্মুলাটা আসে। এটা কি বুঝতে পারছি? বুঝছো কি না? হ্যাঁ স্যার। না বুঝলে বলবা তো। এবার আসো, আইবি বেড়ে গেলো, এবার আসো স্যাচুরেশন কারেন্ট আইসি। আইসি স্যাচুরেশনের ফর্মুলাটা একটু আগে বললাম না? আমরা যেটা জানি আই ভিসিসি প্লাস ভিইই মাইনাস ভিএনই বাই আরসি প্লাস আরই। তো এখানে তোমার যে জিনিসগুলো নাই এগুলো বাদ যাবে, বাকি যেগুলো আছে সেগুলো বসবে। তো এখানে দেখো ইই নাই, আবার আর ইও নাই, সেজন্য ওই দুইটা বাদ। বাকি ফর্মুলাটা বসাইলো, আইসি স্যাচুরেশন পেয়ে গেছো। তাহলে এবার বিটার মান কি হবে? বিটা ইকুয়াল আমরা জানি আইসি বাই আইবি, তো আইসি ইকুয়াল বিটা আইবি, সেখান থেকে তুমি বিটার মানটা পেয়ে যাচ্ছ। প্রথম অংশটা বুঝছো সবাই? জি স্যার। ওকে। এরপরে 2 নম্বরের বুঝা কোশ্চেন বুঝছি। যেটা বলতেছে, যদি ভিভিবি কে 1 ভোল্টে চেঞ্জ করা হয় এবং বিটা যদি 50 হয়, ট্রানজিস্টরটা স্যাচুরেশনে যাবে কিনা, এটা বলছে। তো এটার জন্য সেম সিস্টেম, তুমি আইবিটাকে প্রথমে বের করে নিবা। যেহেতু ভিভিবিটা 1 ভোল্ট বলছে, তো তুমি 1 ভোল্ট বসাইলা, আগের মতোই আইবিটা বের করে নিলা, এবং সে আইবি এর মান থেকে বিটা তো বলে দিছে তোমাকে এবার 50, বিটা বলে দিছে 50, তাহলে আইসি ইকুয়াল টু বিটা আইবি, এটা তুমি বসাও। বিটা বলে দিছে 50, আইবি এর মানটা বসাও, তাহলে আসে এরকম, মানটা আসে এটুকু। তো আইসি এটা আইসি ইজ লেস আইসি দ্যান এর মানটা আসে স্যাচুরেটেড। 5.55 আসে। আমরা দেখছি যে স্যাচুরেশন কারেন্টের মানটা 1 নম্বরে দেখছি যে 9.3। তো এই কারেন্টের মানটা তো 9.3 এর চেয়ে ছোট, তাহলে কি এটা স্যাচুরেশনে পৌঁছাবে? হ্যাঁ স্যার। আচ্ছা। স্যাচুরেশনে পৌঁছাবে না। এই ম্যাথটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 18.3 এখন পর্যন্ত যে 3টা ম্যাথ দেখালাম, এই 3টার মধ্যে এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তো এখন আমি একটু সামারি করি। আমরা হচ্ছে যে ট্রানজিস্টরের সুইচিং অ্যাকশনটা আমরা আজকে পড়ছি, ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে আচরণ করে, এবং এটা রিলেটেড 3টা ম্যাথ দেখলাম। ঠিক আছে, সুইচ কি, সুইচ কত প্রকার, এর মধ্যে ইলেকট্রনিক সুইচটা আমাদের আলোচনার বিষয়। ইলেকট্রনিক সুইচের মধ্যে বিজিটি ট্রানজিস্টর হিসেবে, বিজিটি ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে আচরণ করে, এটা আমরা দেখছি। আমি এটা রিলেটেড 3টা ম্যাথ দেখছি। এই চ্যাপ্টার আরেকটা টপিক আছে মাল্টিভাইব্রেটর, খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন দেখবো না, এটা একদম আমাদের এই সেমিস্টার লাস্ট ক্লাসে দেখবো, কারণ এটা একটু কঠিন টপিক। লাস্ট ক্লাসে বললে ধরো তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত মনে থাকবে। তো এটাই মোটামুটি। তো আমার সাথে একজন একটু কন্ট্যাক্ট করো, আমি থিওরি ক্লাস আজকে যেটা পড়ছি এটা একটু বলি। একটু পিয়াল আমার সাথে কন্ট্যাক্ট করো তো। পিয়াল কি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। খাতা কলম আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, তো লিখো, সবাই লিখো, যাদের খাতা কলম আছে সামনে সবাই লিখো, খাতা কলম নিয়েই তো বসছো আশা করি। প্রথমটা হচ্ছে যে আমরা এখানে লেখো ডেফিনেশন অফ সুইচ, টাইপস অফ সুইচিং সার্কিট। তো দ্রুত লিখো, আমার সাথে পিয়াল একটু রেসপন্স করো, বাকিরাও লিখো, একজনের সাথে আমি রেসপন্স করতেছি, কারণ সবাই তো আর রেসপন্স করলে এটা অজবরল অবস্থা হয়ে যাবে। স্যার ডেফিনেশন অফ সুইচ, তারপর অ্যান্ড টাইপস অফ সুইচিং সার্কিট। প্রথমে যে টাইপস গুলা বললাম, মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল আর ইলেকট্রনিক, শুধু টাইপস গুলো জানলে হবে। তারপর লেখো সুইচিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টর, সুইচিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টর। লিখছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। এই চ্যাপ্টার থেকে এগুলাই পড়বা। এখানের মাল্টিভাইব্রেটর রিলেটেড যে কোয়েশ্চেন গুলো, এগুলো আমি এখন আর দিচ্ছি না, এগুলো যখন পড়াবো তখন দিব। এক্সাম্পল লিখে রাখো 18.1 থেকে 18.1 থেকে 18.4। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। তো তোমাদের এখানে আর্টিকেল, আমি যদি প্রথম থেকে বলি, তোমাদের এখানে আর্টিকেল 18.1, 18.2, 18.
125, 125, 8, 12589, 12589, এগুলো হচ্ছে আর্টিকেল। 18.12589 লিখছো? Yes, sir. জি 18 point. স্যার। হ্যাঁ, 18.12589, এই আর্টিকেল গুলাতে এই জিনিসগুলো আজকে পড়ালাম এগুলো আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, সুইচিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে আচরণ করে। এটা পরীক্ষায় আসলে একটা সার্কিট, এই গ্রাফটা এবং তিনটা রিজিয়নে কখন সুইচ হিসেবে আচরণ করবে, যেটা তোমাদেরকে যেভাবে বুঝাই দিলাম ওইভাবে এটা এক্সপ্লেন করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার এখান থেকে কি থিওরিটিক্যাল কিছু আসে বেশি নাকি ম্যাথমেটিক্যালি? না, এখান থেকে থিওরি প্লাস ম্যাথ দুইটাই। ধরো থিওরিতে আসার মতো ওই একটাই কোয়েশ্চেন আছে, একটা দুইটা কোয়েশ্চেন একটু এরকম এগুলোর মতো আসে, আর হচ্ছে তোমার রিলেটেড ম্যাথ আসে, কি ম্যাথ আসলে চারটা ম্যাথ থেকে একটা আসে। মাল্টিভাইব্রেটরটা থেকেও একটা কোয়েশ্চেন আসে, মাল্টিভাইব্রেটরটা একটু লাস্টে দেখাবো আর কি, কারণ দেখালেও তোমরা এখন ভুলে যাবে। তো ঠিক আছে, আমি তোমাদের আচ্ছা, ঠিক আছে তাহলে এখন এখানে হচ্ছে একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাপটা ইনস্টল করে কিভাবে কি করবা। তো এখানে তো তোমাদের হচ্ছে আমি এখানে যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছো, এই জিপ ফাইল এটা দিয়ে দিব। তো এটা প্রথম কাজ হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করে নিবা। আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, এগুলো নিশ্চয়ই তোমরা জানো, নতুন কিছু না। এক্সট্রাক্ট ফাইলস এক্সট্রাক্ট করে নিলাম। এই যে পিসপাইস 9.1, এটার ভিতরে যাবা। এটার ভিতরে হচ্ছে এই যে সেটআপ, যেটা এটা সেটআপ করবা। সেটআপ করার আগে যে কাজটা করবা, তোমাদের ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন যেটা আছে, এটা যেহেতু ক্র্যাক ফোল্ডার আসলে, ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন যেটা আছে ওইটাকে তোমরা বন্ধ করে নিবা আর কি। যার যেটাই আছে ওইটা বন্ধ করে দিবা, না হয় ইনস্টল হবে না ঠিক মতো। তো সেটআপে ডাবল ক্লিক করলাম। ইয়েস, এটা ইনস্টল হচ্ছে। ওকে, ভাইরাস বন্ধ করছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, ইয়েস দাও। ক্যাপচার ক্যামেটিক্স দুইটাতেই ক্লিক করবা, করে নেক্সট দিবা। নেক্সট, নেক্সট, নেক্সট। ইনস্টলেশন হয়ে যাচ্ছে। ওকে, এক্সট্রাকশন হয়ে গেছে, ইনস্টল, আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম ফাইলস ইনস্টল হয়েছে। তো আমার ক্ষেত্রে সেটা ডিস পিসিতে সি 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 ড্রাইভে যাবা, প্রোগ্রাম ফাইলস, এই যে অর্কেড ডেমো যেটা, সেটা অর্কেড ডেমোতে যাবা, পি স্পাইসে যাবা, গিয়ে হচ্ছে এখানে নিচে হচ্ছে যে এপিএস ক্যাট, অর্থাৎ ক্যাট ডিজাইন, স্ক্যামেটিক ডিজাইন আর কি, পিএস ক্যাট ডিজাইন, স্ক্যামেটিক ডিজাইনের এটাতে ডাবল ক্লিক করবা। করলে হচ্ছে এই যে স্ক্যামেটিক ফাইল চলে আসলো, আমরা এখানে মতো হচ্ছে ডিজাইন করতে পারবো আর কি। ঠিক আছে, তো মূলত হচ্ছে ফুল প্রসেসটা এমনই। এখন হচ্ছে ফুল প্রসেসটা এখানে হচ্ছে এরকম, যেটা তোমাদেরকে দেখালাম। তো এটা এখন আমরা ইউজ করব। এটা ইউজ করার জন্য প্রথমে হচ্ছে আমরা দেখি আমাদের আসলে যে ফাইলটা ইউজ করব বা যে সার্কিটটা ড্র করব সেটা সার্কিটটা কেমন। তোমরা কি সার্কিটটা দেখতে পাচ্ছ সবাই? দেখতেছো কিনা? স্যার দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না। সার্কিট দেখতে পাচ্ছ না? সার্কিট, একটা সার্কিট দেখাচ্ছি। না স্যার। না না স্যার। স্যার লোডিং স্ক্রিন হচ্ছে। আটকে আছে। না স্যার দেখাচ্ছে না। তার ফাইল ওপেনিং এ আটকে আছে এখনো। আচ্ছা, এখনো ফাইল ওপেনিং আটকে আছে, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কি সাদা স্ক্রিনটা দেখতে পাচ্ছ পিএসপাইস এর? না স্যার। না স্যার। স্যার না স্যার দেখা স্যার যাচ্ছে না। আপনার আলাদা করে স্ক্রিনটা আবার শেয়ার করা লাগবে। স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করতে হবে। হুম। এখন পিএসপাইস এর স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে আমরা যেটাতে কাজটা করব, ঠিক আছে, আমার এটা এখন দেখতে পাচ্ছ আশা করি। জি স্যার এখন জি দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা হচ্ছে সার্কিটটা, যে সার্কিটটা আমরা ইউজ করব। তো এই সার্কিটটা তো হচ্ছে এটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, আজকে আমরা যেটা বললাম এটা হচ্ছে ট্রানজিস্টর, একটা এনপিএন ট্রানজিস্টর, যেহেতু তোমাদের ল্যাবে ট্রানজিস্টর নাই।
সেজন্য হচ্ছে এটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এন পি এন ট্রানজিস্টর। তো এটা ভোল্টেজ ডিভাইডার বায়াস। এই যে ভিসিসি ইউজ করছে এখানে 30 ভোল্ট, ভিসিসির পর হচ্ছে এখানে R1 R2, এই যে R3 R4 যেগুলো ছিল। তো এখানে এক্সট্রা হচ্ছে যেহেতু বিজিটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তো এই অ্যাম্পলিফিকেশনের জন্য এখানে হচ্ছে আমি একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিলাম 1 মিলি ভোল্টের, একটা সাইনোসয়েডাল এসি দিব আমরা, সাইনোসয়েডাল এসি ছোট একটা সিগন্যাল দিব আমরা এখানে, ধরো এরকম ছোট একটা সিগন্যাল দিব। এটা যদি অ্যাম্পলিফাই করে এই আউটপুটে, এই রেজিস্টারের কাছে আমরা আউটপুটটা দেখবো, আউটপুটে একটা বড় এসি সিগন্যাল আসবে, অনেক বড় একটা এসি সিগন্যাল আসবে। ইনপুটে হচ্ছে যে ছোট একটা এসি সিগন্যাল দিলে আউটপুটে আমি একটা বড় এসি সিগন্যাল পাবো, তার মানে বুঝতে পারবো যে এটা অ্যাম্পলিফাই করছে আর কি। তো আমরা এই সার্কিটটাই কানেকশন দিব, দেখি এটা কাজ করে কিনা। জাস্ট ভোল্টেজ ডিভাইডার বায়াস আজকে যেটা পড়ছি, এই যে চারটা রেজিস্টর ইউজ করে, ট্রানজিস্টর ইউজ করে, এখানে এক্সট্রা নতুন যেটা আসবে, একটা ক্যাপাসিটর হয়ে ইনপুট দিব, একটা ক্যাপাসিটর হয়ে আউটপুট দিব, আর এখানে আরেকটা ক্যাপাসিটর আমরা ইউজ করতেছি। এখানে কোনটা কি ক্যাপাসিটর আমি বলি, এগুলো থেকে তোমাদের কুইজে কোয়েশ্চেন থাকবে। এই ক্যাপাসিটর যেগুলো দিয়ে, ধরো একটা ক্যাপাসিটর দিয়ে আমি ইনপুট দিলাম আর একটা ক্যাপাসিটর দিয়ে আউটপুট নিলাম, এগুলোকে বলা হয় কাপলিং ক্যাপাসিটর। কাপলিং, কাপল, কাপল থেকে কাপলিং আসছে, কাপলিং ক্যাপাসিটর। এই কাপলিং ক্যাপাসিটর গুলোর কাজ হচ্ছে এরা এসি আর ডিসি কে মিক্স হতে দিবে না। অর্থাৎ এখান থেকে তোমার যে ডিসি ভোল্টেজটা আছে, ডিসি ভোল্টেজটা ক্যাপাসিটর দিয়ে এখানে এসির সাথে মিশে যাবে না। কারণ ক্যাপাসিটর হচ্ছে ডিসির জন্য ওপেন সার্কিট হিসেবে কাজ করে, তোমরা জানো। ক্যাপাসিটর ডিসির জন্য ওপেন, ইন্ডাক্টর ডিসির জন্য শর্ট। তাহলে ক্যাপাসিটর যেহেতু ডিসির জন্য ওপেন, আমি এখানে ডিসি যে বায়াস ভোল্টেজটা দিব সেটা এদিক দিয়ে এদিকে যাবে না, বা এদিক দিয়ে এদিকে আউটপুটে যাইতে পারবে না, কারণ ক্যাপাসিটর আছে। আর এখানে যে ক্যাপাসিটরটা প্যারালালে ইউজ করা হয়েছে এটাকে বলা হয় বাইপাস ক্যাপাসিটর। বাইপাস, সে বাইপাস করে দেবে। কি বাইপাস করবে? এসি। ধরো আমার এখানে ডিসি ভোল্টেজ দিয়ে আমরা বায়াসিং করি। বায়াসিং কেন করি? যাতে সে অ্যাক্টিভ রিজিয়নে থাকে, আজকে থিওরি ক্লাসে পড়াইছি, অ্যাক্টিভ রিজিয়নে থাকে যাতে সে অ্যাম্পলিফাই করতে পারে। তো এই ডিসি ভোল্টেজ, এই যে ভিসিসি ভোল্টেজটাকে প্রয়োগ করে আমি বায়াসিং করে নিব। তো এরপরে সে একটা সাইনুসয়েডাল এসি সিগন্যাল দিলে সেটাকে সে অ্যাম্পলিফাই করবে। আর এই যে বায়াসিং করতেছি, বায়াসিংটা যাতে ঠিক মতো থাকে, এসি সিগন্যালটা এদিকে এসে যাতে রেজিস্টরের ভোল্টেজটাকে চেঞ্জ না করে ফেলে, সেজন্য এখানে একটা বাইপাস ক্যাপাসিটর ইউজ করছি। এই বাইপাস ক্যাপাসিটরটা কি করবে? যদি এখানে কোনো এসি সিগন্যাল আসে, সেই এসি সিগন্যালটাকে এদিক দিয়ে সে গ্রাউন্ডে পাঠিয়ে দিবে। সে ডিসি কে পাঠাবে না, কারণ ডিসির জন্য তো সে ওপেন, কিন্তু এসির জন্য সে শর্ট, এসি কে সে এদিক দিয়ে গ্রাউন্ডে পাঠিয়ে দিবে। বুঝতে পারছো? এই জন্য এটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটরের কাজ। তাহলে বাইপাস ক্যাপাসিটর কি করে? আমার বায়াসিং বজায় রাখতে হেল্প করে। সে কোনো এসি আসলে এসি কে বাইপাস করে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়, যে দিক দিয়ে গ্রাউন্ডে পাঠিয়ে দিবে। আর কাপলিং ক্যাপাসিটর কি করে? ডিসি গুলাকে এসির সাথে গিয়ে মিক্স হইতে দেয় না, যাতে আমি ঠিক মতো ইনপুট আউটপুট দিতে পারি। তাহলে কাপলিং ক্যাপাসিটর কাজগুলো আমরা পড়লাম। তাহলে আমাদের কাজ হবে, প্রথমে এই ট্রানজিস্টর বসায় এই বায়াসিং সার্কিটটা ড্র করে ফেলবো, তারপরে বায়াসিং ভোল্টেজ দিব। বায়াসিং ভোল্টেজ দেওয়ার পর মানে বায়াসিংটা ঠিক মতো হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি? এই বেস থেকে ইমিটারে ভোল্টেজটা নি পটেনশিয়ালের সমান বা তার চেয়ে বেশি আসতে হবে, 0.7 ভোল্ট বা সমান বা তার চেয়ে বেশি আসতে হবে। যদি আসে তাহলে বুঝতে পারবো যে এটা বায়াসিং হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল ল্যাবে তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু তোমাদের ল্যাবে বিজেটি ট্রানজিস্টর নাই। আমি দেখাতাম যে বেস টু ইমিটারে 0.7 ভোল্ট, তুমি ধরো এখানে 20 ভোল্ট দিলা, তুমি দেখবা যে এখানে বেস কিলোমিটারে মাল্টিমিটার দিয়ে মেপে দেখবা 0.7 ভোল্ট আছে কিনা বা তার চেয়ে বেশি আছে কিনা। যদি থাকে এই কথার অর্থ হচ্ছে তোমার বায়াসিংটা ঠিক মতো হয়েছে, নতুবা হয়নি। ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি? প্রথমে সার্কিটটাকে, রেজিস্টর গুলাকে বসাই, ট্রানজিস্টরটাকে বসাই, প্রথমে বায়াসিং করবি। এই ক্যাপাসিটর ট্যাপাসিটর এগুলো তখনও দিব না। ঠিক আছে? জাস্ট হচ্ছে এই চারটা রেজিস্টর, ট্রানজিস্টর আর ডিসি ভোল্টেজটা দিয়ে বায়াসিং করে নিব। বায়াসিং করার পর একটা ক্যাপাসিটর দিয়ে এদিক দিয়ে ইনপুট দিব, আর একটা ক্যাপাসিটর দিয়ে এদিক দিয়ে আউটপুট দেখবো। দেখবো যে একটা ছোট সিগন্যাল দিলে এটা আউটপুটে অনেক বড় হয়ে যাবে। এটাই। বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা। তো আমরা এখন এই কাজটা করব। এই কাজটা আমরা পিএসপাইসে করবো। পিএসপাইস তো আমি তোমাদেরকে ইনস্টল করে দেখাইলাম। তো পিএসপাইসে কানেকশন গুলো এরকম হয় না, পিএসপাইসে কানেকশনটা দিতে হয় অনেকটা এরকম। এই সার্কিটটা দেখতে পাচ্ছো? নতুন সার্কিট দেখতে পাচ্ছো তোমরা? জি জি স্যার, জি দেখা যাচ্ছে। তো এই যে এটা, এই সার্কিটে আমরা কানেকশন দিব। এই যে চারটা রেজিস্টর, চারটা রেজিস্টর দিয়ে আমরা বায়াসিং করবো, একটা ক্যাপাসিটর দিয়ে ইনপুট দিব। জাস্ট ইনপুট এসিটাকে এখানে 100 ওহমের একটা রেজিস্টর দিয়ে দিছে। এটাকে বলা হয় প্রোটেকশন রেজিস্ট্যান্স, যাতে হাই ভোল্টেজ গিয়ে ট্রানজিস্টর নষ্ট না করতে পারে। সেজন্য একটা সিরিজের রেজিস্টর দেওয়া হয়েছে, যাতে হাই ভোল্টেজ গিয়ে ট্রানজিস্টরকে নষ্ট না করতে পারে। আর বাকি সব আগের মতো। এই যে বায়াসিং ভোল্টেজ, এদিক দিয়ে ভিসিসি দিছে 15 ভোল্ট, এই যে এদিক দিয়ে গ্রাউন্ড।
প্লাস প্রান্ত এখানে, গ্রাউন্ড প্রান্তটা এখানে, সেম আগের সার্কিট যেটা সেটাই এখানে, আগের সার্কিট যেটা সেমটাই এখানে। তো আমি এটা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি কিভাবে এই সার্কিটের কানেকশনটা আমরা পি স্পাইসে দিতে পারি। পি স্পাইস তো আমাদের এই পেজটা আসছিল লাস্ট, এখন আমরা এখানে হচ্ছে যে সার্কিটে কানেকশন দিব। তো তোমাদের এটা আসার পর তোমরা প্রথম যে কাজটা করবা, প্রথমে ট্রানজিস্টর বা যেটা যেটা ছিল, আমি এটাকে একটু মিনিমাইজ করে দেখাই, পাশাপাশি সার্কিটটাকেও দেখাই। আমাদের সার্কিট হচ্ছে এটা। আচ্ছা, এভাবে দেখাতে প্রবলেম হচ্ছে, আমি স্পেসটাকে বড় করে দেখাচ্ছি। দেখো এখানে পি স্পাইসে তাহলে আমরা সার্কিট কানেকশনটা দিব। এখানে সার্কিট দেওয়ার জন্য প্রতিটা জিনিসকে তোমাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? সেটার জন্য তুমি যেটা করবা, ড্রতে যাবা, এই যে ড্রতে গিয়ে গেট নিউ পার্ট, এটা কন্ট্রোল জি দিলেও আসে, কন্ট্রোল চেপে ধরে জি প্রেস করলেও আসবে। গেট নিউ পার্ট, আমি ধরো ট্রানজিস্টরকে বসাবো, ট্রানজিস্টরটা ওর কাছে নামে আছে কিউ অ্যান্ড ব্রেক, এই যে কিউ ব্রেক অ্যান্ড, এই যে তুমি কিউ লিখলে চলে আসবে, এই যে কিউ ব্রেক অ্যান্ড, এটাকে ক্লিক করবা, প্লেস করবা, এই যে এখানে প্লেস করলাম, এই যে আমি ট্রানজিস্টর বসায় ফেললাম, ঠিক আছে? ট্রানজিস্টর বসায় ফেললাম, এরপরে এটাকে তোমাকে বাদ দিতে হলে স্কেপ, কিবোর্ডে ইএসসি স্কেপ দিলে এটা চলে যাবে, ঠিক আছে? আমি আর একটু জুম করে যদি দেখাতে পারি, তাহলে ট্রানজিস্টরটাকে আমরা বসায় ফেললাম কিভাবে, আমি এখানে কিউ ব্রেক লিখছি, তো কিউ ব্রেক এন আসছে, প্লেস দিয়ে এটা এখানে বসাই দিয়েছি, পরে তুমি স্কেপ দিলে চলে যাবে। এরপর হচ্ছে আমার রেজিস্টর ছিল চারটা পাঁচটা, তো আমরা রেজিস্টরটাকে নিব, রেজিস্টরের জন্য লিখবো আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর দেখলে এই যে দেখছো স্মল আর রেজিস্টর চলে আসছে, এই যে এটাকে আমরা ক্লিক করব, প্লেস দিব। চারটা রেজিস্টর ছিল আমাদের, আরেকটা যে প্রোটেকশন রেজিস্টর দিতে, তো আমি এটাকে বসালাম, আরো রেজিস্ট্যান্স ছিল চারটা, তাহলে একটা এখানে, এটাকে দেখো, এটাকে যদি এটাকে তাহলে এই যে একটা রয়ে গেছে, এটাকে তুমি স্কেপ দিলে চলে যাবে, চলে গেল। এখন এটাকে যদি তুমি রোটেট করতে হয়, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আর দিবা, তাহলে রোটেট হয়ে যাবে, তাহলে রোটেট হয়ে গেল। এবার এটাকে কপি করে চারটা বসায় দাও, কন্ট্রোল সি দিয়ে কপি করো, কপি করে এটাকে প্রেস করো, কন্ট্রোল ভি, চারটা রেজিস্টার আমি বসাই দিলাম। নিজেরা প্র্যাকটিস করলে পারবা, এটা ইনস্টলেশনটাও তো দেখালাম, খুব ইজি, আশা করি পারবা। তাহলে রেজিস্টার চারটা বসাই দিলাম, এখানে একটা রেজিস্টার বসাই দিলাম, এরপরে আছে আমাদের ক্যাপাসিটর, ক্যাপাসিটর লাগবে, ক্যাপাসিটরের জন্য ওই জায়গায় সি লিখবা, ক্যাপিটাল সি, তাহলে ক্যাপাসিটর চলে আসবে, এই যে সি, এটাকে সিটাকে সিলেক্ট করবা, প্লেস দিবা, এই যে একটা ক্যাপাসিটর এখানে বসাই দিলাম, একটা ক্যাপাসিটর আমাদের আউটপুটে লাগবে, আরেকটা ক্যাপাসিটর এখানে বাইপাসের জন্য লাগবে, এটাকে এখানে বসে দিলাম। এটাকে আমরা রোটেট করে দিব, চেপে ধরে হচ্ছে এটাকে প্রেস করে কন্ট্রোল আর দিলে এটা রোটেট হয়ে যাবে, এই যে রোটেট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার এগুলা প্লেস হয়ে গেলো। এরপরে আমাদের আর কি ছিল, ডিসি ভোল্টেজ ছিল। আচ্ছা, ডিসি ভোল্টেজ দেওয়ার আগে এগুলাকে আমাদেরকে কানেক্ট করতে হবে, আমি নিয়ে নিই ডিসি ভোল্টেজ। একটা ডিসি ভোল্টেজ লাগবে, সেটা হচ্ছে ভিডিসি, এই যে দেখো ভি লিখলে ভিএসি ভিডিসি চলে আসছে, আমরা ভিডিসিটা নিব, ভিডিসি প্লেস, ভিডিসিটাকে আমরা এই পাশে দিলাম, ভিডিসি স্কেপ দিয়ে কেটে দিলাম, চলে গেল। এরপর হচ্ছে সাইনোসয়েডাল ভোল্টেজ লাগবে, যেটাকে আমি অ্যাম্প্লিফাই করব, আমরা লিখবো ভি সাইন, এই যে ভি সাইন লিখলে এখানে এই যে ভি সাইন চলে আসছে, প্লেস দিয়ে এটাকে আমরা এখানে দিয়ে দিই, শেষ। তো আরেকটা লাগবে হচ্ছে গ্রাউন্ড, সবগুলোর একটা গ্রাউন্ড লাগবে, তো গ্রাউন্ডটাকে আমরা এখানে জি এন ভি লিখলে গ্রাউন্ড চলে আসবে। গ্রাউন্ড অ্যানালগ আছে, গ্রাউন্ড আর্থ আছে, আমরা গ্রাউন্ড আর্থটা নিব, কারণ আর্থটা ক্লিক করে প্লেস করে এটা এখানে প্লেস করে দিই, সবার আর্থ আমরা এখানে কানেক্ট করে দিই, ঠিক আছে? তো মোটামুটি এটাই কানেকশন, আমরা একটু সার্কিটের সাথে মিলাই দেখি। আমাদের সার্কিটটা যেটা ছিল, সার্কিট ছিল এটা। তো এখানে তোমার যা যা আছে আমরা দেখতে পাচ্ছি, যে সার্কিটটা তো সবাই দেখতেছো না, দেখতেছো কিনা? স্যার। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে এই রেজিস্টর একটা দুইটা তিনটা চারটা, এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর ইউজ করতে দরকার নেই, আমরা রেজিস্টর গুলো ইউজ করতেছি। এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এই জায়গায় একটা রেজিস্টর দেওয়া হয়নি। এখানে আমরা সাইনোসয়েডাল ভোল্টেজটা নিচ্ছি, ডিজিটাল হচ্ছে, মোটামুটি সবকিছু বসানো হয়েছে। তাহলে একটু বাকি রয়ে গেছে, আমরা নিয়ে এখানে, তাইলে আমার এখানে ক্যাপাসিটরের সাথে এদিক দিয়ে একটা রেজিস্টর লাগবে,
একটু পাশে সরাই দিলাম। ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্টর লাগবে, আমরা এই রেজিস্টরটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। এই যে এখানে একটা রেজিস্টর দিয়ে দিলাম। আর হচ্ছে কানেকশন মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব। এখানে দেখো এই যে পেন্সিলের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অয়ার। ঠিক আছে, ড্র অয়ার। এটাকে তুমি ক্লিক করবা, তাহলে অয়ার ড্র করতে পারবা। যে আমরা অয়ার ড্র করতেছি, ক্লিক করে করে ড্র করতে পারবা। করলাম। এটা গিয়ে হচ্ছে এখানে হবে, এখান থেকে গিয়ে হচ্ছে এটা এখানে। সবগুলো অয়ার দিয়ে ড্র করে করে ক্লিক করতে পারবা। ভুল হলে স্টেপ দিয়ে কাটিয়ে আবার করতে পারবা। সবগুলো পয়েন্ট আমরা কানেক্ট করে দিচ্ছি অয়ার। এরপর এটাকে দিলাম। আর হচ্ছে এদিকে কিউব ব্রেক থেকে এখান থেকে একটা এখানে, সবগুলা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। ওয়্যার কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাইটা হবে ভিসিসি যেটা, সেটা এখান থেকে পয়েন্টগুলো কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের সার্কিট কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এগুলো মান সেট করব। তো প্রথমে যে সাইন যেটা, এটা আমরা যদি মান সেট করতে হয়, এটাতে ডাবল ক্লিক করবা। করে হচ্ছে এখানে দেখো, এখানে নাম দেওয়া আছে, এটার নাম দেওয়া আছে ভি টু। আমরা এটার নাম দিলাম ভি ইন, ইনপুট। ভি ইনপুট দিলাম। তারপরে এটার ডিসি ভ্যালু থাকবে না, এটা এসি ভ্যালুটা আমরা দিব। এসি ভ্যালুটা দিলাম ধরো 1 মিলি ভোল্ট। 1 মিলি, 1 মিলি দিলে আশা করি এটা নিয়ে নিবে। 1 মিলি ভোল্ট। 1 মিলি ভোল্ট বেশি কম হয়ে যায়, আমরা ধরো 100 মিলি ভোল্ট দিলাম। 100 মিলি ভোল্ট। ওকে, তাহলে আমরা এটার নাম দিলাম হচ্ছে, চেঞ্জ হলো না কেন, ভি টু। এটা হচ্ছে ভি সাই, ভি ইনপুট নাম দিব। তারপরে এসির নাম দিব 100 মিলি ভোল্ট। আচ্ছা, এটা প্রতিটার ক্ষেত্রে সেভ অ্যাট্রিবিউট দিতে হবে। ভি ইনপুট দিয়ে এটা সেভ অ্যাট্রিবিউট দিবা। স্কিমেটিক আরো নেম চেঞ্জ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, নেম যদি চেঞ্জ না করেছে তাহলে ভি টুই থাকুক, আচ্ছা সমস্যা নাই। এসিটাকে আমরা 100 মিলি ভোল্ট দিলাম। অফসেট ভ্যালুটাকে আমরা 0 রাখবো, কোনো অফসেট দিব না। ওকে, তাহলে আমরা এটা ভি টুই নামে থাকলো। রেজিস্টরের মানটা আমরা চেঞ্জ করে দিব। তাতে ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবা, বা মানটাতে ক্লিক করলেও চেঞ্জ করতে পারবা। এটা 1K আছে, এটাকে আমরা 100 দিব, জাস্ট 100। সার্কিটটাতে যেমন ছিল তেমন, তার মানে 100 ওহম। ক্যাপাসিটরের মানটা আমরা একটু দেখি, ক্যাপাসিটর গুলোর মান কেমন ছিল। আহ এখানে দেখো তোমরা, এটা হচ্ছে 100 দিলাম, এটা হচ্ছে 10 মাইক্রো। এটা 10 মাইক্রো। তারপর এখানে এটাও 10 মাইক্রো, এটা হচ্ছে 47 মাইক্রো। তাহলে এই তিনটা ক্যাপাসিটরের মান দেওয়া হচ্ছে, এটা 10 মাইক্রো, 10 মাইক্রো, 47 মাইক্রো। রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে এখানে 33 কিলো ওহম। এটা দেওয়া হয়েছে 500 ওহম। 470 ওহম, এটা ধরো 15K এর মতো আমরা দিব। 15K একটা রেজিস্টার আমরা ইউজ করছি। তাহলে 33, 500, 470, 33 কিলো ওহম ছিল এটা। আর ক্যাপাসিটর আছে 10, 10 আর 47 মাইক্রো। এখানে আছে 1K, ভোল্টেজ ইউজ করছে 15 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, আমরা সেম জিনিসটা দিয়ে দেখি। তাহলে এটাকে দিতে হবে 10 মাইক্রো। 10 দিয়ে তুমি ইউ দিলে হবে, ইউটাকে ওরা মাইক্রো হিসেবে নিবে। তারপরে এটাও ছিল হচ্ছে, এটা কত মাইক্রো ছিল, একটা 10 মাইক্রো ছিল, একটা 47 মাইক্রো ছিল, তাই না? তোমরা আসো, এটা 47, এটা 10। তাহলে আমরা এখানে ভ্যালুটাকে দিই 47 মাইক্রো। ওকে, এটাকে দিলাম 10 মাইক্রো। এই তোমরা বুঝতেছো কিনা? জি স্যার, বুঝতেছি। এটা জাস্ট সার্কিটের মানগুলো চেঞ্জ করে দিচ্ছি আর কি। আচ্ছা, এটার মান ছিল 33K, মানে 33 কিলো ওহম।
33K দিয়ে দিলাম। তারপরে এটা ধরো 15K দিলাম, 15K। তারপরে এটার মান ছিল 500, 500 ওহম। আর এটা ছিল কত, এটা কত ওহম ছিল? 470। 470, গুড। 470 ওহম। ওকে, তাহলে হয়ে গেল। এটা 1K ছিল। এরপরে ডিসি ভোল্টেজটা দিছে 15 ভোল্ট, তাহলে এটা আমরা চেঞ্জ করে জাস্ট 15 ভোল্ট দিয়ে দিলে হবে। ঠিক আছে। তো আর এটা 100 মিলি, এটা ভোল্ট দিলেও সে দিবে 100 মিলি ভোল্ট। তাহলে মোটামুটি আমাদের কানেকশন কমপ্লিট। আমরা মানগুলোকে এভাবে দিলাম। আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সি দেওয়া হয়নি। ফ্রিকোয়েন্সি ধরো আমি দিলাম 100 হার্টজ, ফ্রিকোয়েন্সি দিলাম 100। আর এটাকে ডাবল ক্লিক করে মালগুলো চেঞ্জ করা যায় আর কি। ধরো এসিটা 100 মিলি ভোল্ট, ফ্রিকোয়েন্সি 100 মিলি ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি দিলাম 100 মিলি ভোল্ট। 100 মিলি, ফ্রিকোয়েন্সি দিলাম 100, অ্যামপ্লিটিউড সম্ভবত দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি 100 হার্জের এসি সিগন্যাল দিলাম। এখান থেকে আমরা আউটপুটটা দেখবো। তো ইনপুট আউটপুট দেখার জন্য ধরো অসিলোস্কোপে যেমন তোমরা প্রোব লাগাইছিলা, এখানেও প্রোব লাগাইতে হবে। তো প্রোবের জন্য এখানে যে নোটেশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই যে ভোল্টেজ আর কারেন্ট দেখতেছো, এগুলো হচ্ছে প্রোব আর কি। যে তুমি এগুলো দেখতে চাও, ধরো ভোল্টেজ প্রোবটা নিয়ে এখানে দিলা, তাহলে আমি এখান থেকে ইনপুটটা দেখতে পাবো। এখানে একটা প্রোব দিলে তার মানে এখান থেকে আমি আউটপুটটা দেখতে পাবো। ঠিক আছে, স্কেপ দিয়ে কেটে দিলাম। তো মোটামুটি দেখি কাজ করে কিনা। তো ড্র করার পর এটাকে সেভ করে নিতে হবে। সেভ দিয়ে যে কোনো একটা ফোল্ডারে তোমার ইচ্ছা মতো, আমি আপাতত আইএসসি এখানের মধ্যে করি। এটার নাম দিলাম হচ্ছে আমি ধরো বিজেটি, বিজেটি এএমপি, বিজেটি অ্যাম্পলিফায়ার নাম দিলাম। ঠিক আছে। তো এখন এটাকে আমরা সিমুলেশন করব। সিমুলেশন করার জন্য অ্যানালাইসিসে ক্লিক করবা, করে সেট আপে যাবা। অ্যানালাইসিস থেকে সেট আপ, সেট আপে যাবা, দিয়ে হচ্ছে এখানের মধ্যে ট্রানজিয়েন্টে ক্লিক করবা এবং এটাকে এডিট করতে হবে কতক্ষণ থেকে কতক্ষণ দেখতে চাও। তো আমরা হচ্ছে 0 থেকে, কথার কথা ধরো 1 সেকেন্ড পর্যন্ত রেসপন্স দেখতে চাই, তাহলে 1 সেকেন্ড দিলে হবে। 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমরা দেখবো। ওকে, ক্লোজ। তো এরপর হচ্ছে এটা সেট আপ করার পর অ্যানালাইসিস দিয়ে সিমুলেট দিবা। আচ্ছা, নেট লিস্ট নট ক্রিয়েটেড, একটা এরর দেখাচ্ছে। দেখি আমরা, বলতেছে যে অ্যাট্রিবিউট পার্ট ভি2 হ্যাজ নো ভি অ্যামপ্লিটিউড। তার মানে কি, আমাদের একটা অ্যামপ্লিটিউডের মান দিতে হবে। এটাকে ডাবল ক্লিক করো। যেটা বলছিলাম যে একটু কনফিউশন লাগতেছিল, এসি তে কোনো কিছু না দিয়ে আমরা হচ্ছে অ্যামপ্লিটিউডে দিলাম ধরো কথার কথা 1 ভোল্ট, 1 ভোল্ট মান দিলাম। অ্যাট্রিবিউট ওকে, 1 ভোল্ট দিলাম। তো আবার আমরা অ্যানালাইসিসে যাই, সেট আপটা ঠিক আছে কিনা দেখি। সেট আপ ঠিক আছে, 0 থেকে 1 সেকেন্ড আমরা দেখবো। অ্যানালাইসিসে গিয়ে সিমুলেট। তো এখন মোটামুটি দেখা যাচ্ছে প্রসেসিং হচ্ছে, সিমুলেশন হচ্ছে। Okay, সম্ভবত সিমুলেশন হয়ে গেছে। সিমুলেশন হয়েছে কিনা দেখি। এই যে ওয়েবফর্ম আমাদের চলে আসছে সিমুলেশন। তো এটার আসলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত অনেকগুলো মান দেখাচ্ছে, তো এই জন্য ঠিক মতো বুঝতেছে না। জুম করে চাইলে দেখা যায়, বাট আমি তোমাদেরকে হচ্ছে একটু টাইমটা কমাই দেব যাতে তোমরা বুঝতে পারো। অ্যানালাইসিস, সেট আপ, ট্রানজিয়েন্ট, 1 সেকেন্ড না দিয়ে আমরা ধরো 100 মিলি সেকেন্ড পর্যন্ত দেখি। 100 মিলি সেকেন্ড পর্যন্ত দেখি, 0 থেকে 100 মিলি সেকেন্ড। ক্লোজ। তাহলে আশা করি বুঝে যাবে। সিমুলেট, এখন মোটামুটি বুঝা যাচ্ছে। দেখো, আমরা হচ্ছে রেড কালার, যেটা রেড কালারটা হচ্ছে আমার ক্যাপাসিটরের ইনপুট, মানে হচ্ছে তোমার প্রথম যেটা ইনপুট যেটা দিছি। আর গ্রিনটা হচ্ছে তোমার আউটপুট। ঠিক আছে, রেডটা হচ্ছে তোমার ইনপুট আর গ্রিনটা হচ্ছে যে আউটপুট। তাহলে ইনপুট থেকে আউটপুটে বোঝা যাচ্ছে যে অ্যাম্প্লিফিকেশন হয়েছে, অ্যাম্প্লিফিকেশন হয়েছে। তুমি চাইলে হচ্ছে এখানে ট্রেসে, তুমি চাইলে অন্যান্য ওয়েভফর্ম গুলা, অন্যান্য ভোল্টেজ ওগুলোও চাইলে দেখা যাবে।
কথার কথা ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো V0 VC1 VC2। আচ্ছা, এখানে সবগুলো কম্পোনেন্ট দিয়ে ভোল্টেজ গুলাকে দেখাচ্ছে, যাই হোক। তো তোকে দেখাই এখানে তোমাদেরকে, ধরো VR1 যেটা, VR1 হচ্ছে যে প্রথম রেজিস্টরে যে ভোল্টেজটা সেটা দেখাচ্ছে রেড কালার, দেখো এখানে রেড মার্ক করা আছে, এটা হচ্ছে রেড ভোল্টেজটা। তুমি যদি সার্কিটে যাও তাহলে দেখবে এই যে R1 এ যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে কোনটা, যে ইনপুট ভোল্টেজ যেটা গেছে সেটা এটা। আর C2 তে এখানে যে ভোল্টেজটা আমাকে দেখাচ্ছে সেটা হচ্ছে আউটপুটে যেটা আসছে, এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে যে আউটপুটে যেটা আসছে সেটা। তাহলে C2 ক্যাপাসিটরে যে ভোল্টেজ সেটা আউটপুট, R1 রেজিস্টরে যে ভোল্টেজ সেটা হচ্ছে আমার ইনপুট। তাহলে যদি আমরা ওয়েব ফর্ম গুলোতে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্তেছো রেড কালার ভিতে হচ্ছে R1 এর ভোল্টেজ, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা রেড কালারটা। আর গ্রিন কালারটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, হচ্ছে আউটপুটের ভোল্টেজটা। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল যে ট্রানজিস্টর অ্যাম্প্লিফিকেশন করছে, আমি ইনপুটে যেটা দিছি সেটা সে আউটপুটে বড় করে পাঠাচ্ছে। ঠিক আছে। তো এখানে চাইলে তুমি বিভিন্ন ভাবে মানগুলাকে চেঞ্জ করে বিভিন্ন রকমের আউটপুট তুমি চেঞ্জ করে করে দেখতে পারবা। আমরা এটা নর্মালি অসিলোস্কোপে দেখার কথা, তোমাদের যদি ট্রানজিস্টর থাকতো এই কানেকশনটা আমরা দিয়ে একটা ক্যাপাসিটর দিয়ে একটা এসি ইনপুট দিতাম, আর একটা ক্যাপাসিটর দিয়ে আউটপুট ওয়েভফর্মটা দেখলে বুঝতে পারতা যে এটা কিভাবে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। তো এখানের মধ্যে অ্যাম্প্লিফিকেশনের কাজটা হচ্ছে এরকম আর কি। তুমি যে ট্রানজিস্টর যে অ্যাম্প্লিফাই হিসেবে কাজ করে সেটা আমরা এখানের মধ্যে দেখলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, তো আমি এখানে এটাতে চেষ্টা করছি, আমি রেকর্ডও করছি যে তোমার টোটাল একদম প্রথম থেকে কিভাবে প্রোটিয়াস না পিএসপাইস ইনস্টল করতে হয়, ইনস্টল করে এরপর সেখান থেকে বিভিন্ন পার্টস গুলোকে বসায়। তোমাদের অবশ্যই একটা সার্কিট কানেকশন দেওয়ার একটা সিমুলেটিং সফটওয়্যার বিষয়ে অ্যাজ এন ইঞ্জিনিয়ার তোমার অবশ্যই নলেজ থাকা উচিত এবং শেখা উচিত। তো এটা একটা আমাদের জন্য অপরচুনিটি, যেহেতু ট্রানজিস্টর তোমাদের ল্যাবে নেই, সাথে ফাইনালের সিলেবাসে গিয়ে দেখবা যে অপেম্পও থাকবে না, অপারেশন অ্যাম্পলিফায়ার এটা নিয়ে আমরা পড়াশোনা করবো। তো অপেম্পেরও কিছু ল্যাব আমি এখানে সিমুলেশন সফটওয়্যার পিএসপাইসে দেখাবো, যেহেতু অপেম্প তোমাদের ল্যাবে নেই। ঠিক আছে। তো তোমাদের হচ্ছে যে, হ্যাঁ, কেউ কোনো কোয়েশ্চেন করতেছো? স্যার ট্রানজিস্টর আমাদের ওই ফার্স্ট সেমিস্টারে প্রজেক্ট করা ছিল যে সবাই একটা একটা কিনছিল তো। হ্যাঁ, ট্রানজিস্টর ফার্স্ট সেমিস্টার প্রজেক্ট করতে কিনছিলা, তো ওটা কি কাজে ইউজ করছিলা, কি হিসেবে? ওটা স্যার ওই ইয়ার সময় মানে বিভিন্ন প্রজেক্ট দিছিল তো, তো আমরা হ্যাঁ, হচ্ছে আমারটা ছিল যে ওই টাচ সেন্সর, ওইটার জন্য ট্রানজিস্টর ইউজ করতেছিল। হ্যাঁ, এমনি না বুঝে ইউজ করছো আর কি, যে স্যার এই কাজে ইউজ করে ফেলছি, মানে ইন্টারনেটে হচ্ছে তখন সার্কিট ডায়াগ্রামে দিছে তাই ইউজ করছে, তো তাই তখন নাকি? বুঝি নাই আর কি। কিন্তু বলতেছি আচ্ছা, যে যাই আমরা হোক। সবার হ্যাঁ, ট্রানজিস্টর আছে। হয়তো অ্যাম্পলিফায়ার হিসেবে অথবা সুইচ হিসেবে কাজ করছে, কারণ ট্রানজিস্টরের সুইচ হিসেবে কখন কাজ করে তো তোমরা এখন জানো, কখন সুইচ হয় কখন অ্যাম্পলিফায়ার হয়। তো ঠিক আছে, তো তোমাদের কাছে যদি ট্রানজিস্টর থেকে থাকে ট্রানজিস্টর দিয়ে একটা হ্যান্ডল অ্যাপ দেখাবো। তো সেখানে যেটা হবে, আমরা ট্রানজিস্টরকে এভাবে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিটের কানেকশনটা দিয়ে একটা ক্যাপাসিটর দিয়ে ইনপুট দিয়ে একটা ক্যাপাসিটর দিয়ে আউটপুট আমরা দেখবো। কিন্তু এখানে যেরকম সুন্দর আউটপুট আসছে সেরকম সুন্দর আউটপুট আসবে না, কারণ ট্রানজিস্টর গুলো একদম এফিসিয়েন্ট না, সুন্দর মতো আউটপুট দেখাবে না। এখানে যেরকম মনে করো একদম স্পষ্ট সুন্দর চলে আসে, তবে আমরা অ্যাম্প্লিফিকেশন পাবো। ঠিক আছে। জি, তো জি, আর হচ্ছে এতটুকুই, এখানে তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে এই যে পিএসপাইস আমি ম্যানুয়ালটা দিয়ে পিএসপাইস সফটওয়্যারটাও দিয়ে দিব, প্লাস হচ্ছে এই ভিডিওটাও আমি দিয়ে দিব। তোমরা হচ্ছে সেম ভাবে সার্কিট কানেকশনটা দিয়ে আউটপুট গুলো আনবা, এনে আউটপুট গুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিবা আর কি। নিয়ে হচ্ছে রিপোর্ট বানাবা। এখানে সার্কিটের স্ক্রিনশট একটা নিবা, যা সার্কিটের স্ন্যাপিং টুল দিয়ে কেটে নিবা আর কি, তোমরা তো জানোই স্ন্যাপিং টুল ইউজ করতে পারো। তো স্ন্যাপিং টুল দিয়ে সার্কিটটা কেটে নিবা। আর হচ্ছে এখান থেকে হচ্ছে এইটা, এই ওয়েব ফর্মের ফিগারটা এখানে সেট করা যায় কিনা দেখিও, এখানে আমি জানি না যে শুধু ছবিটা কোনোভাবে সেভ করা যায় কিনা, গেলে তো ভালো। আর যদি ইনকেস না যায়, এটাও স্ন্যাপিং টুল দিয়ে কেটে নিবা। এখন প্রিন্ট করতে গেলে এটা অনেক কালো কালি খেয়ে ফেলবে, সেক্ষেত্রে এটাকে ইনভার্ট কালার করে নিবা। কিভাবে ইনভার্ট কালার করতে হয় তোমরা জানো? কথা বলবা না? না স্যার, জানি না। হ্যাঁ, না জানলে বলো না। এখানে হচ্ছে ধরো আমি এটা স্ন্যাপিং টুল দিয়ে কেটে নিচ্ছি, দেখো স্ন্যাপিং টুল দিয়ে আমি এটাকে কেটে নিলাম। ঠিক আছে, এটা কাটা হয়ে গেছে, এটা হচ্ছে আমার জায়গায় আছে, প্রায়োরিটিস।
আচ্ছা, স্ক্রিনশটে চলে গেছে। যাই হোক, স্ন্যাপিং টুল দিয়ে কেটে দিলে এটা ডকুমেন্টসে আসবে, স্ক্রিনশটেও পেতে পারো। তা আমার এটা, এই যে যেটা আমি স্ন্যাপিং টুল দিয়ে কেটে নিলাম বা স্ক্রিনশট নাও, তোমরা এটা হচ্ছে খুলে এটাকে হচ্ছে ওপেন উইথ দিবা। ওপেন উইথ, ওপেন উইথ কোথায় ইনভার্ট কালার করা যাবে? পেইন্ট দিয়ে ওপেন উইথ করলে, পেইন্ট দিয়ে ধরো আমি এটাকে ওপেন উইথ পেইন্ট, ওপেন উইথ পেইন্ট দিলাম, তাহলে পেইন্টে ওপেন হলো। এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিবা, পুরাটা সিলেক্ট হয়ে গেল। তখন হচ্ছে রাইট ক্লিক করে ইনভার্ট কালার দিবা, এই যে ইনভার্ট কালার হয়ে গেল। এখন তোমরা প্রিন্ট করলে কালি তেমন খাবে না। এরপর এটাকে সেভ করে নিবা, সেম নাম, তো এটাকে প্রিন্ট করবা। তাহলে কি করলা, স্ন্যাপিং টুল দিয়ে কেটে বা স্ক্রিনশট নিয়ে সেটাকে পেইন্ট সফটওয়্যার দিয়ে অন করবা, করে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিবা, সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনভার্ট কালার, রাইট ক্লিক করে ইনভার্ট কালার, তাহলে জিনিসটা সাদা হয়ে যাবে। তখন এটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করলে আর বেশি কালি খাবে না। তো বিষয় এটাই। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা স্পাইসে সার্কিটটা আঁকবা। এখানে যাদের সবারটা ইন্ডিভিজুয়াল হয়, কাজটা তোমাদের শিখতেই হবে। সেজন্য তোমরা যেটা করবা, এখানে যে কিলো ওহমে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা তোমাদের আইডির শেষে 2 ডিজিট ব্যবহার করবা। ঠিক আছে, তোমাদের আইডির শেষে 2 ডিজিট যেটা, এটা ব্যবহার করিও না, উপরেরটা ব্যবহার করো। নিচেরটা ব্যবহার করলে হচ্ছে বায়াসিং চেঞ্জ হয়ে যাবে। উপরের যেটা, সেটা হচ্ছে তোমাদের আইডি শেষে 2 ডিজিট ব্যবহার করবা। ধরো কারো আইডি যদি শেষে 30 হয়, তাহলে সে 30 কিলো ওহম ইউজ করবে। কারো আইডি যদি 2 হয়, তাহলে সে 2 কিলো ওহম ইউজ করবে। এভাবে আর কি। যার 47 আইডি শেষে 2 ডিজিট, সে 47 কিলো ওহম এখানে ইউজ করবে। তো এটা ব্যবহার করবা, করে হচ্ছে এটা সার্কিটটা একটা স্ক্রিনশট নিবা, আর হচ্ছে ওই ফর্ম গুলার একটা স্ক্রিনশট নিয়ে ল্যাব রিপোর্ট বানাবা, অবজেক্টিভস, রিকোয়ার্ড ইকুইপমেন্ট সবকিছু দিয়ে আর কি, যা যা লাগে। তো বুঝে গেছে সবার রিপোর্ট? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে ভয়ের কিছু নাই। সফটওয়্যারটা ব্যবহার তোমাদের এমনিও শিখতে হবে। আমি চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব শিখাই দেওয়ার জন্য। আসলে একটা জিনিস, একটা সফটওয়্যার দখল নেওয়াটা একটা আহ, ভালো একটা যোগ্যতা আর কি, এটা শিখতে পারলে। তা আমি তোমাদেরকে হচ্ছে এই ভিডিওটা দিয়ে দিব একদম প্রথম থেকে। এখানে তোমাদের